দেবাদ্রিতার কথার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। অস্ট্রেলিয়াতে আজ আমার 2 বছর কমপ্লিট হলো। গল্পটা তাহলে শুরু করছি, সঙ্গে থাকুন, একদম গল্পের শেষে তাহলে দেখা হচ্ছে। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় নতুন জায়গা, নতুন মানুষ, নতুন পরিস্থিতির সঙ্গে কি করে অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু এই 2 বছরে একটা নতুন দেশে নিজেকে সেটেল করতে গিয়ে যা অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে তা বহু বছরের সমান মনে হয়। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ প্রায় সবটাই এদেশে করতে হয় নিজের হাতে। জন্মদিন বা বেড়াতে যাওয়ার ভ্লগ তো দিতেই পারতাম, তার থেকেই বরঞ্চ আজ আপনাদের বলি প্রথমবার নিজের বাড়ি, নিজের মানুষজন, বন্ধু বান্ধব ছেড়ে যখন একজন বাঙালি অস্ট্রেলিয়াতে প্রথমবার পাড়ি রাখে তাকে কি কি শখ পেতে হয়, আশ্চর্য হতে হয় বা সমস্যায় পড়তে হয়। এই নতুন চ্যানেল শুরু করার জন্য এর চেয়ে ভালো টপিক আমার মনে হলো আর হতে পারে না। আজ আমার সঙ্গে থাকবে অসংখ্য, সঙ্গে থাকুন। অস্ট্রেলিয়ায় বাঙালিদের সমস্যা, দ্য কালচার শক দ্যাট আই হ্যাড টু কোপ আপ উইথ। গল্পটা যেহেতু দেবাদ্রিতার, তাই শুরুটা ওই করুক। কলকাতা এয়ারপোর্ট থেকে অস্ট্রেলিয়ার এয়ারপোর্টে এসে প্রথম যে বিষয়টাতে শক খেয়েছিলাম সেটা হচ্ছে এখানকার মানুষজনকে দেখে। তারা সম্পূর্ণ আলাদা মনে হচ্ছিল। যেমন দীর্ঘ তাদের উচ্চতা, তেমন সাদা তাদের গায়ের রং, আর গড়গড় করে ইংরেজিতে অনর্গল কথা বলে যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল আমি যেন হলিউডে ইংরেজি সিনেমা দেখছি। তাদের বডি ল্যাঙ্গুয়েজ, কনফিডেন্স দেখে আমার নিজেকে বড্ড গোবেচারা মনে হচ্ছিল। আর এমনটা হওয়াটা খুব একটা অস্বাভাবিক নয় বলে আমার মনে হয়। চোখকে সওয়াতে বেশ কয়েক মাস সময় লেগে গেছিল বইকি। ইন্ডিয়ায় থাকতে আমি অভ্যস্ত ছিলাম বাড়ির সামনে বাজার দেখে, মুদিখানা দোকান দেখে। অস্ট্রেলিয়াতে এসে সেই আমি এবার খুঁজতে শুরু করি দুটো মানুষের মুখ। মেলবোর্ন শহরে বিকেলবেলা মোটামুটি মানুষের ভিড় দেখা যায় রাস্তায়, কিন্তু সেই আমি যখন উইকেন্ডে মেলবোর্ন শহরের একটু বাইরের সাবগুলোতে কোনো ইভেন্টে যেতাম, রাস্তাঘাট ধুধু করত। সন্ধ্যে 7টার সময়ও দেখেছি স্টেশন একদম খালি। প্রথম একটা বছর যখন আমি নিজেকে এদেশে মানিয়ে নেওয়ার জন্য লিটারালি যুদ্ধ করছিলাম, তখন এই নির্জনতা, মানুষ কম, এই ব্যাপারটাই হয়ে উঠছিল মন খারাপের কারণ। তা হবে নাই বা কেন বলুন? ওয়েস্ট বেঙ্গলের জনসংখ্যা এই মুহূর্তে 99 মিলিয়নেরও বেশি। সেখানে পুরো ভিক্টোরিয়া স্টেটের পপুলেশন 9.9 মিলিয়নের মতন। সেক্ষেত্রে এই শকটাও পাবেই, আমি জানতাম। মন খারাপ হওয়াটাও খুব স্বাভাবিক ছিল। তবে এই বিষয়টা খুব তাড়াতাড়ি গাশ হয়ে গেছিল। আর শুধু মানুষজনই না, এদেশের বাড়ির স্ট্রাকচারও আমাদের দেশের চেয়ে বেশ আলাদা। এতদিন সিনেমাতে দেখতাম বিদেশের বাড়ি ঘর তোর ছবির মতো সুন্দর। ইন্টারনেট ঘেটেও বোঝা যাবে না এদেশের বাড়ির প্ল্যান কিরকম হতে পারে যতক্ষণ না আপনি থাকার জন্য আসছেন। মেলবোর্নে এসে বুঝলাম বড় বাড়িতে থাকতে হলে শহরের থেকে একটু দূরে সাবাবে গিয়ে থাকতে হবে। শহরের অ্যাপার্টমেন্টগুলো সাধারণত খুব একটা বড় হয় না। মজার কিছু বিষয় হলো এখানে সিলিং ফ্যানের কনসেপ্ট নেই। অ্যাপার্টমেন্টগুলোতে এসির পয়েন্ট সাধারণত একটাই দেখেছি, নয় বেডরুমে থাকে, নয় লিভিং এরিয়াতে থাকে। দেশের মতন এখানকার প্রত্যেকটা রুমে বা বাথরুমে ছিটকিনি বা লক হয় না। ওয়াশরুমে যে শুধু লক থাকে না তা নয়, ফসেটও থাকে না। জলকে রিপ্লেস করে টিস্যু পেপার। এটাতে যে কোনো বাঙালিরাই প্রথমে শক খাবে। ইন্টারনেটের যুগে আমরা যদিও সবাই জানি যে বিদেশে মানুষ টিস্যু পেপার ব্যবহার করে জলের বদলে, কিন্তু কানে শোনা আর বাস্তবে সেটা ব্যবহার করাতে রয়েছে প্রচুর ফারাক। দেবাদ্রিতারও প্রথম একটু অস্বস্তি লেগেছিল বইকি। এত বছরের অভ্যেস ছেড়ে এটাতে একটু তো অসুবিধা লাগবেই। তবে এখন অ্যামাজন থেকে ফসেট কিনতে পাওয়া যায়, কিন্তু এই 2 বছরে অলরেডি আমরা অ্যাডজাস্ট করে ফেলেছি। শুধু তাই নয়, এদেশের রান্নাঘরও অনেকটাই আলাদা। শুনিনি দেবাদ্রিতার থেকে। এদেশের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার হয় না, রান্না হয় যে গ্যাস দিয়ে সেটা আসে সেন্ট্রাল পাইপলাইনের মাধ্যমে। খাবার জলের কোনো ফিল্টার হয় না,
রান্নাঘরের ট্যাপের জল সবকিছুর জন্য ব্যবহারযোগ্য। ট্যাপের একদিক ঘোরালে গরম জল ও অন্য দিক ঘোরালে ঠান্ডা জল আসে। জল এতটাই পরিষ্কার থাকে যে এটা খেলে কোনো রকম পেটের সমস্যা হয় না। এই সব কিছুই আমার কাছে অসম্ভব আশ্চর্যের ছিল। এখানে থাকার অভিজ্ঞতা খুব সুন্দর হচ্ছিল, কিন্তু এবার আসলো আসল শখ। জীবনের বেশ কিছু বছর ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকায় ইংলিশ আর হিন্দি ভাষাটা শিখেই এদেশে এসেছিলাম। কিন্তু অস্ট্রেলিয়ান ইংলিশের কিছু বৈশিষ্ট্য আছে। অস্ট্রেলিয়ান ইংলিশের একটা প্রোনাউন্সিয়েশন, একটা অ্যাকসেন্ট আছে। এই সব কিছু এতটাই আলাদা যে আমি বাড়ির বাইরে একা বেরোতে পারতাম না। বেরোবো ভাবলেই অসংখ্যকে নিয়ে বেরোতে হতো, কারণ আমি কথা বুঝতে পারতাম না। কতটা আলাদা এখানকার ইংলিশ সেটা অসংখ্য বুঝিয়ে বলবে। আসলে জেনারেলি অস্ট্রেলিয়ান ইংলিশ হয় নন রটিক, মানে কোনো শব্দের ভাওয়েলস এর পরে আর থাকলে সেটার উচ্চারণ হয় না। আচ্ছা, কিছু উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন ওয়াটার, পার্ক বা বাটার শব্দগুলোতে আর এর পজিশন ভাওয়েলের পরে, সেটা রিপ্লেস হয়ে যায় কনসোনেন্ট দিয়ে। উচ্চারণগুলো হয়ে যায় ওয়াটার, পার্ক, বাটার। হয়তো কিছুটা বোঝাতে পারলাম। এবার আসি অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে, যেগুলো একদম অন্যরকম। উদাহরণ দিলে হয়তো একটু বুঝতে সুবিধা হবে। অস্ট্রেলিয়াতে ইংলিশের শব্দগুলো ছোট করে বেশিরভাগ বলা হয়। যেমন ধরুন টুডে হয়ে যায় টুডে, গুড ডে হয়ে যায় গুড ডে। এগুলো তো কিছু শব্দের উদাহরণ ছিল মাত্র। তাহলেই বুঝুন, গড়গড় করে যখন এইভাবে কেউ কথা বলবে সামনে, সেটা কি ভ্যাবাচাকা খেয়ে যাওয়াটা খুব স্বাভাবিক নয়? আরো কত রকম ভাবে কথা বলে, যেটা আমাদের থেকে একদমই আলাদা। কথা বলতে না পারা বা বুঝতে না পারাটা আমার কাছে হয়ে উঠছিল ভয়ঙ্কর অসুবিধার কারণ। রীতিমতন সেলফ ডাউট করতে শুরু করছিলাম। কনফিডেন্স লেভেল চলে গেছিল তলানিতে। বন্ধুদের গ্রুপে নিজেদের মতন ইংলিশে কথা বলতেও দুবার ভাবতাম। নিজেকে আড়ালে রাখতে শুরু করেছিলাম। কিচ্ছু ভালো লাগতো না। একটা ইন্ডিপেন্ডেন্ট মানুষ ছিলাম, হঠাৎ হয়ে গেছিলাম সব দিক থেকে ডিপেন্ডেন্ট। আমি দেখলাম একটা এক্সট্রোভার্ট মানুষ কেমন যেন ঘরকুনো হয়ে যাচ্ছে। আমি শুধু বোঝাতাম ভাষা তো অভ্যেস আর প্র্যাকটিসের ব্যাপার। বেরোতে বলতাম ওকে একা। আস্তে আস্তে ও একা একা বেরোতে শুরু করলো। ক্যাফে বা রেস্টুরেন্টে গেলে অর্ডার ওকে করতে বলতাম। প্রথম না করলেও কিছু মাস বাদে নিজেই প্র্যাকটিস শুরু করলো। কনসালটেন্সিতে কথা বলে আনপেড ইন্টার্নশিপের ব্যবস্থা করলো, শুধুমাত্র কমিউনিকেশনটা ইমপ্রুভ হবে বলে। এভরি প্রবলেম হ্যাজ আ সলিউশন। তবে এটা ছিল একান্তই আমার স্ট্রাগলের গল্প। কমিউনিকেশন প্রবলেমটা জানেন তো, মানুষ ও পরিস্থিতির ওপর অবশ্যই ডিপেন্ড করে। আজ যদি একজন বাঙালি অস্ট্রেলিয়ায় এসেই একটা চাকরি খুঁজে ফেলে, তার জন্য ভাষাটা অ্যাডাপ্ট করে নিতে কম সময়ই লাগবে। যাই হোক, 2 বছরের মধ্যে অনেকটাই অ্যাডাপ্ট করে নিয়েছিলাম। নেক্সট যেই সমস্যাটা একজন বাঙালি পড়তে পারে, সেটা হচ্ছে মেলবোর্নের ওয়েদার। দেবাদ্রিতাকে এখানে নিয়ে এসেছিলাম অক্টোবর মাসে। সেই সময় ওয়েদার অনেকটাই প্লেজেন্ট হয়ে যায়। কিন্তু আমরা থাকি মেলবোর্নে, যেখানে ওয়েদার অসম্ভব আনপ্রেডিক্টেবল। অক্টোবরে খানিকটা প্লেজেন্ট হয়ে গেলেও সেদিন ছিল অসম্ভব উইন্ডি। ওর খুব ঠান্ডা লেগেছিল সেদিন। অস্ট্রেলিয়া যেহেতু দক্ষিণ গোলাতে অবস্থিত, তাই ইন্ডিয়াতে যখন শীতকাল, অস্ট্রেলিয়াতে তখন গরমকাল। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অস্ট্রেলিয়াতে গরম থাকে। গরমে 37 ডিগ্রি টেম্পারেচারও উঠে যেতে দেখেছি। কিন্তু ভোরবেলা আর রাত্রেবেলা গরমকাল হলেও একটা হালকা হুডি রাখতেই হয়। কখন যে হাওয়া দিতে শুরু করবে সেটা আপনি বুঝতে পারবেন না। এখানে লিটারালি একটা দিনে শীত, গ্রীষ্ম, বর্ষা পেয়ে যাবেন দেখতে। গত 2 বছরে ওয়েদারের সঙ্গে তো ভালোই অ্যাডজাস্ট করে নিয়েছি। আমরা ইন্ডিয়ানরা অভ্যস্ত রাস্তায় নানা ধরনের পরিবহন ব্যবস্থার সাথে। রিক্সা, টোটো, অটো, স্কুটার, বাইক, গাড়ি, এবং সবাই হর্ন বাজাচ্ছে এইসব দেখতে। যারা এই পরিবেশে অভ্যস্ত তাদের জন্য অস্ট্রেলিয়ার পরিবহন ব্যবস্থাটা খুব শকিং। এখানে 4 চাকা গাড়ি, ক্যাব এবং ট্রাম বেশি দেখা যায়। আর বাসও আছে, তবে সংখ্যা খুবই কম। সাইকেল এবং বাইকও পাওয়া যায়। আর এখানে রাস্তার লেনগুলো
সমস্ত রকম যানবাহনের জন্য খুব সুন্দরভাবে পরিকল্পিত। নিজের 4 চাকা থাকাটা এই দেশে বিশেষভাবে নেসেসিটি। বিশেষ করে যারা সাবাবে থাকেন তাদের জন্য তো বটেই, শুধু বাজার করার জন্যও গাড়ি লাগে। শহরে ট্রাম খুব ভালোভাবে কানেক্টেড এবং জনসংখ্যা কম থাকায় খুব কম ভিড় হয় এবং আরামদায়ক। সে যাই হোক, ডানকুনি লোকালে ভিড় দেখার পরে একজন বাঙালি এখানে ভি লাইনের ভিড় দেখলে আমি নিশ্চিত এনজয়ই করবে। আশ্চর্য তো একজন বাঙালি তখন হবে যখন এদেশের ট্রাফিক সিগন্যাল দেখবে, লম্বা গাড়ির লাইন দাঁড়িয়ে থাকবে কিন্তু কোনো হংকিং হবে না। লাইক মাইন্ডেড শব্দটা শুনেছিলাম, অস্ট্রেলিয়ায় এসে এর সাথে পরিচিত হলাম। এখানে আমার কোনো পুরনো বন্ধু নেই, তাই নতুন বন্ধু তো বানাতে হতো। পথ চলতে গিয়ে দেখলাম যারা ইন্ডিয়ান এখানে আগে থেকে সেটেল হয়েছেন তাদের মাইন্ডসেট ভিন্ন। কেউ কয়েক বছরের জন্য এসেছেন, কেউ সিটিজেন অলরেডি হয়ে গেছিলেন, আবার কেউ পার্মানেন্ট রেসিডেন্সের জন্য লড়াই করছেন। এর মধ্যে একজন লাইক মাইন্ডেড বাঙালি মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। কিছু জনের সাথে আমি অসংখ্যর মাধ্যমে পরিচিত হয়েছি, আবার কিছু জনের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আবার কিছু জনকে ইউটিউব ব্লগিং এর মাধ্যমেও পেয়েছি। এখানে সবাই পরিচিত হয়, বন্ধুত্ব হতে সময় লাগে। তবে একটা কথা বলতে পারি, বিদেশে বিয়ে করে আসলে নিশ্চিত করুন যে আপনার সঙ্গী আপনার ভালো বন্ধু, তখনই সবকিছু কিন্তু ধীরে ধীরে সহজ হবে। চলে এলাম শেষ পর্বে। আপনি যদি মাছে ভাতে বাঙালি হন তাহলে কিন্তু অস্ট্রেলিয়াতে একটু অসুবিধা হবে। এখানে ইন্ডিয়ান মাছ পাবেন, বিশেষ করে বাঙালি মাছ পাবেন, কিন্তু সব ফ্রোজেন, টাটকা রুই কাতলা এসব ভুলে যেতে হবে। দেশের সমস্ত রকম চেনা সবজিও এখানে সুপারমার্কেটে ঠিক পাওয়া যায় না। একমাত্র ভরসা ওপেন মার্কেট, যার সব থেকে বড় উদাহরণ হলো মেলবোর্নের কুইন ভিক্টোরিয়া মার্কেট। অস্ট্রেলিয়াতে ইন্ডিয়ান খাবারের দাম তুলনামূলকভাবে বেশি। ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে যাই খাবার কিনে খাবেন না কেন, স্বাদ কিন্তু অন্যরকম। এখানে ইন্ডিয়ান কারি অর্ডার করলে আপনাকে জিজ্ঞেস করবে ঝালটা কেমন হবে, হাই, মিডিয়াম নাকি একদম মাইল্ড। এখানকার ইন্ডিয়ান রেস্তোরাঁতে খাবার দাবার বানানো হয় লোকাল মানুষের টেস্ট বাডকে খেয়াল রেখে, কারণ এখানকার মানুষজন ঝাল খাবার খুব একটা খান না। তাই ইন্ডিয়ান খাবার রেস্তোরাঁ থেকে খাওয়ার থেকে মনে হয় ঘরে সেদ্ধ ভাত ঘি দিয়ে খাওয়া অনেক তৃপ্তির। আবার পিৎজা বার্গারের দাম কিন্তু যথেষ্ট কম। ঠিক যেমন দেশে মাছ ভাতের দাম কম আর বিদেশি খাবারের দাম বেশি হয়, এখানে ঠিক তার উল্টো। এইরকম ধরনের আরো ছোট ছোট জিনিস ছিল যেগুলোতে শখ খেয়েছিলাম, আশ্চর্য হয়েছিলাম। খুব শীঘ্রই আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তার আগে একটা কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের। ইউটিউবের জার্নিটা আবার নতুন করে শুরু করছি, তাই আপনাদের একটা লাইক, একটা কমেন্ট প্রচণ্ড উৎসাহ দেয়। খুব ভালো লাগলে নিজের মানুষজনের সাথে একটু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনেই পুজো, খুব ভালো করে কাটান পুজোটা, সুস্থ থাকুন, ভালো রাখুন। আজ এই অবধি, চলুন, টাটা। আবার এখানে আমার মনে হয় বাবা যাও আসছে।